বলতে দিন এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি একটু মানুষের জন্য ক্লিয়ার করে একদম ক্লিয়ার করেই বলছি, মানে ধরুন দার্জিলিং যাওয়ার সময় যে লোকটা মোমো বেচছে তাকেও কি আপনি কর্মসংস্থানের মধ্যে ফেলছেন? যে লোকটা মোমো বেচছে, একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, যার একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, তার যদি আগে 200 টাকা ইনকাম হতো, আজ যদি তার 5000 টাকা ইনকাম হয়, সেটাকে কি আপনি এমপ্লয়মেন্ট এবং ইনকাম জেনারেশন বলবেন না? না আমি কি সেটাকে 2 কোটির মধ্যে ধরবো? এটা কি সরকারের জেনারেট করা এমপ্লয়মেন্সি? আমি আপনাকে প্রথম কথাটা বললাম, আমি বুঝতে চাইছি, কিন্তু আমি আপনার সঙ্গে তর্কে যাচ্ছি না। না, আমি আপনাকে বোঝাচ্ছি সরকারের বলতে আপনারা কি শুধুই মাত্র সরকার এবং সরকার আন্ডারটেকিং চাকরিটা বোঝাতে চান, না সরকারের তত্ত্বাবধানে সেই রাজ্যে যত সমস্ত এমপ্লয়মেন্ট জেনারেশন হয় সেটা বোঝাতে চান? আজকে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ইয়ার্ড স্টিকটা কি? ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ইয়ার্ডস্টিক গুলো কি? সেখানকার উন্নয়নের মাপকাঠি কি শুধুই সরকারি চাকরি? তা তো নিশ্চয়ই নয়। গ্লোবাল ইকোনমিক সামিটে যখন ভারতবর্ষ তার স্ট্যাটিস্টিক্স গুলো পেশ করে, সেখানে কি শুধু কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো পেশ করা হয়, না ভারতবর্ষে প্রাইভেট ইনভেস্টমেন্ট এমনকি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত সেটাও পেশ করা হয়? আসলে ব্যাপারটা হচ্ছে নিন্দুকেরা এটা সহ্যই করতে পারছেন না যে পশ্চিমবঙ্গের রিয়েল এস্টেটে 45,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। রিয়েল এস্টেটের যে ম্যানেজারটা হতে পারে তিনি প্রভিডেন্ট ফান্ড পান না, কিন্তু যিনি 30,000 টাকা মাস মাইনেতে চাকরি করছেন, আগে বেকার ছিলেন, তার কি এমপ্লয়মেন্ট জেনারেশন হলো না? হলো তো। এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু নীতি আয়োগ বলছে পশ্চিমবঙ্গে 2 কোটি কর্মসংস্থান, 40% বেকার করেছে। এবং আবারও বলছি আপনাকে, জিএসডিপি এবং জিডিপি দুটোতেই পশ্চিমবঙ্গের গড় জাতীয় গড়ের থেকে 3% করে বেশি। এইটা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা নির্বাচনের আগে উপলব্ধি করেছেন বলেই তারা আমাদের ভোটটা দেন এবং আগামী নির্বাচনেও দেবেন। আমি ধরে নিয়েছি কৌশিকদা, আপনি যে আগামী 1 ঘন্টা আমরা ভোট কেন্দ্রিক আলোচনা না করে অ্যাটলিস্ট রাজ্যের মানুষের, তবে আপনি যেটা বললেন খুব মানে লিউক্রেটিভ আমার মনে হলো, যে ইনকামটা সরকার এভাবে ভাবছে। ধরে নিন আজকে আমি চায়ের একটা ছোট্ট স্টল খুললাম, সেটাও আমার রোজগারের মানে সেটা হচ্ছে এই এমপ্লয়মেন্ট জেনারেশনের যে কোয়ান্টাম ফিগারটা আসছে তার মধ্যে আসছে। আবার যে কোনো ব্যবসা এবং আপনি বললেন রিয়েল এস্টেটে একটা মারাত্মক একটা ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট আপনি বললেন। রিয়েল এস্টেট মানে আমি কোনটা ধরবো? ফ্ল্যাট প্রমোটিং, এই সমস্ত ফ্ল্যাট প্রমোটিং থেকে শুরু করে সমস্ত কিছুতে শুধু ফ্ল্যাট প্রমোটিং না। যেমন ধরুন আমি বলছি একটা শপিং মল তৈরি, সেটাও কিন্তু কিছুটা রিয়েল এস্টেটের মধ্যে পড়ে। আগামী 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের 23টা জেলায় শপিং মল তৈরি হবে যেখানে শপিং মলগুলো নেই, সেইটাও কিন্তু সেটার কাজ শুরু হয়ে গেছে। 45,000 কোটি টাকা, আমি তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়ে আপনাকে ফিগারটা কোট করছি। 45,000 কোটি টাকা গত 2 বছরে পশ্চিমবঙ্গের রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট। আর যারা 5 সেকেন্ড যারা নিশ্চয়ই চাকরিহারারা রাস্তায় বসেছেন 100 বার, তারা এটাও দয়া করে দেখাবেন উত্তরপ্রদেশ বিহার থেকেও কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে পশ্চিমবঙ্গে এসেছেন। কাউন্টারপার্টটাও দেখাবেন। কৌশিকদার একদম প্রথমেই বলেছেন আপনারা যেহেতু আজকের অনুষ্ঠান তাত্ত্বিকভাবে শুরু করেছেন, আমি সেই জায়গা থেকে ব্যাখ্যাটা করব। তবে আমার মনে হয় এখন এই পুরো রাজ্যের মানুষ তাত্ত্বিক আলোচনার থেকে তথ্য ভিত্তিক আলোচনা অর্থাৎ তাত্ত্বিক আলোচনাটা চাইছেন। তো তাত্ত্বিক আলোচনায় সত্যি কি মানুষরা খুশি হলেন? মানে কৌশিকদা যেটা বললেন, আমি বিশ্বজিৎদার কাছে আসবো, স্যারের কাছ থেকে জানতে চাইবো যে যা আলোচনা হলো তার মধ্যে একটা জায়গায় খুব খচখচ করছে, প্রচুর সম্ভাবনার কথা কৌশিকদা বললেন, বাট চন্দনদার একটা কথায় পিনের মতো আমার চামড়ার মধ্যে বিজছে, সেটা হচ্ছে একটা, উনি তাত্ত্বিক বলেননি, তাত্ত্বিকভাবে বলছেন যে 1%-এরও কম গত 14 বছরে সরকারি চাকরি হয়েছে। 1%-ও কম, তার মানে একদিকে সরকারি তথ্য 40% বেকারত্ব কমেছে, তার মানে 39% এটা হচ্ছে সরকারি নয় বেসরকারি ক্ষেত্রে হয়েছে। এবং যার মধ্যে তথ্যগতভাবে কৌশিক এটাও বললেন যে লোকটা মোমো বিক্রি করবে বা চা বিক্রি করবে বা ঘুগনি বিক্রি করবে, তারাও কিন্তু অলরেডি একটা ইনকাম জেনারেট হলো এবং তার অনুকূল পরিবেশ কে করে দিল? রাজ্য সরকার। ডেফিনেটলি আমি কৌশিক আপনার কাছে আবার রাউন্ড আপে আসবো, কিন্তু তার আগে আমি একটু বিশ্ববিদ্যালয়ের কাছে এবং একটু ছোট্ট বিরতি নেওয়ার পর দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। ডক্টর কৌশিক বিশ্বাসের বক্তব্য অনুযায়ী
কাজের যে ক্ষেত্রটা তৈরি হয়েছে বা যে তথ্যটা এসছে 40% বেকারত্ব কমার, সেটা একটা সব কিছু মিলে একটা কালেকটিভ স্ট্যাটিস্টিক্স পর্যন্ত পরিষ্কার। আরেকটা জায়গা আমার মধ্যে একটু সংশয়ের দানা বাঁধছে, সেটা হচ্ছে যে প্রচুর ক্ষেত্রে যেহেতু রোজগারের জায়গা তৈরি হয়েছে, তবুও কেন প্রচুর পরিমাণে সামাজিক প্রকল্পের দিকে হাঁটতে হচ্ছে সরকারকে। মানে ধরে নিন আপনি মেধাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্কলারশিপ, ঐক্যশ্রী, 10 লাখ করে স্মার্ট কার্ড, পেনশন স্কিম, সমস্ত তথ্য মানে হয়তো আমার খানিকটা গন্ডগোল হয়ে যেতে পারে, মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার শোনাই, আমি তারপর স্যারের কাছে আসবো। যে এই ব্যালেন্সটা করা, অর্থাৎ এই যে সামাজিক মানে যেগুলোকে আমরা সোশ্যাল স্কিম বলি, এগুলো কেন আনতে হচ্ছে, চন্দনদা, কৌশিকদা এবং শর্মিষ্ঠা দেবীর তথ্য অনুযায়ী একটা সার্বিক ব্যাখ্যা কি হবে? আসুন সোশ্যাল স্কিম কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাব একবার আপনাকে। Social schemes. May I say at least some schemes? You know everybody. Lakshmi Bhandar, first we started. And it continues. It is not that at the time of election 10,000 crores. If you count 5 years, it is 60,000 crores. And for SC/ST 70,000 crores. Now Shastra Sati, every family we give 5 lakhs rupees. And for government employees, cashless flow. It is only state we have the pension scheme. We have the pay commission. Even instead of that, though we are not, it is not mandatory, but we give 8% DA also every year. 8% ডিএ ইন এভরি ইয়ার, যেটুকু আমার কানে লাস্ট অব্দি আসলো, এটা সঙ্গে প্রচুর সামাজিক প্রকল্প। বিশ্বজিৎদা, আমরা যেটুকু জানি তাতে এটা নিশ্চিতভাবে বাস্তব যে অর্থনীতি বা সমাজ তখনই ফ্লারিশ করে, আমার খুব সীমিত আইডিয়ায় বলছি ইকোনমিক্সের কথা, যদি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। তো স্বাভাবিকভাবেই সামাজিক প্রকল্পগুলো তো মানুষের ক্রয় ক্ষমতা বাড়াচ্ছে। আবার পাশাপাশি ডক্টর কৌশিক বিশ্বাস বলছেন প্রচুর জব অপরচুনিটিস অ্যান্ড অপশন তৈরি হয়েছে। কিভাবে দেখবেন এটাকে? প্রথমেই আমি বলি, যদি শিল্পের কথা বলা হয়, এ রাজ্যে বৃহৎ শিল্প তৈরি হয়নি এর মধ্যে। তার কারণ আমরা যখন ইতিহাস দেখি, তখন ভারতবর্ষে 1956 থেকে 61 সালে মহলানবিশ মডেল বা বৃহৎ শিল্প তৈরি হলো, তার ফল এখন আমরা পাচ্ছি। তাহলে এই যে প্রথম দুটো শব্দ আপনি বললেন আমাকে, কর্মসংস্থান এবং চাকরি, নমেনক্লেচার দুটো টোটালি আলাদা। আচ্ছা, তার কারণ এখানে সংগঠিত এবং অসংগঠিত দুটো ক্ষেত্রের কথা বলা হচ্ছে। আমরা মূলত এতক্ষণ আলোচনা করলাম অসংগঠিত ক্ষেত্র নিয়ে। এই অসংগঠিত এবং সংগঠিত ক্ষেত্রে চাকরির ফারাক কোথায়? দুটোই কর্মসংস্থান। ফারাকটা কোথায়? তার কারণ হচ্ছে, ফারাক হচ্ছে সামাজিক সুরক্ষা। সংগঠিত ক্ষেত্রে যারা চাকরি করে তাদের সোশ্যাল সিকিউরিটি আছে, চাকরি যাবে না, পেনশন পাওয়া যাবে, প্রভিডেন্ট ফান্ড পাওয়া যাবে, গ্র্যাচুইটি পাওয়া যাবে, লিভ এনক্যাশমেন্ট পাওয়া যাবে। অসংগঠিত ক্ষেত্রে যারা চাকরি, তাদের কিছু না পাওয়া যাবে। এবং সরকার চেষ্টা করছে এই অসংগঠিত ক্ষেত্রে যে চাকরি, তার একটা রূপরেখা তৈরি করা, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে এটা চলছে। আচ্ছা, এবার আমি বলি যে পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে সাফল্য আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের পজিশন হচ্ছে দ্বিতীয়। তার কারণ হচ্ছে 2021 থেকে 2025 এখানে বিনিয়োগ হয়েছে 1.25 লক্ষ কোটি টাকা। কারণ